বাংলাদেশের রাজনীতির আকাশে আজ এক নজিরবিহীন নাটকীয়তার ঘনঘটা। যখন নির্বাচনী হাওয়া তুঙ্গে পৌঁছেছে ঠিক তখনই সামনে এসেছে এমন এক চাঞ্চল্যকর সংবাদ যা মুহূর্তের মধ্যেই বদলে দিতে পারে পুরো নির্বাচনের সমীকরণ। রাজনীতির খোঁজ খবর রাখেন এমন অনেকে হয়তো সোচ্চার নামটির সাথে পরিচিত। এটি কোনো সাধারণ জরিপ সংস্থা নয়, ডেটা সায়েন্স এবং নিখুঁত মেথোডোলজির সমন্বয়ে গড়া এক প্ল্যাটফর্ম যাদের অতীত রেকর্ড রীতিমতো বিস্ময়কর। এর আগে দেশের 5টি বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের করা প্রতিটি জরিপ হুবহু মিলে গেছে, যার অ্যাকুরেসি রেট ছিল অবিশ্বাস্যভাবে প্রায় 99%। আবেগের নয় বরং কঠিন গণিতের ভাষায় কথা বলে এই সংস্থাটি আজ ঢাকার 4টি ভিআইপি বা হাই প্রোফাইল আসনের একটি জরিপ প্রকাশ করেছেন এবং সেই ফলাফল সামনে আসতেই রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ফলাফলের সারসংক্ষেপ দেখলে মনে হতে পারে এটি একটি ড্র ম্যাচ, কারণ 4টি আসনের মধ্যে 2টি বিএনপি এবং 2টিতে জামাত এগিয়ে রয়েছে। কিন্তু এই আপাতত সাধারণ ফলাফলের ভিতরেই লুকিয়ে রয়েছে আসলে গভীর রহস্য, এক শ্বাসরুদ্ধকর সাসপেন্স। আসল খেলাটা চলে পার্সেন্টেজের ব্যবধানে, যা বিশ্লেষণ করলে বেরিয়ে আসে এক ভয়াবহ চিত্র। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কি আদৌ তার আসনে নিরাপদ, নাকি খালিদুজ্জামান নামের নতুন ঝড়ে তছনছ হতে চলেছে তার সাজানো বাগান? আগামী 12 ফেব্রুয়ারি আসলে কি ঘটতে চলেছে তা নিয়ে এখন চলছে জোর জল্পনা কল্পনা। সবচেয়ে বড় চমক এবং একই সাথে সবচেয়ে বড় শকের নাম ঢাকা 17 আসন। গুলশান, বনানী এবং বাড়িধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসনটিতে ভাবা হয়েছিল বিএনপির জন্য একচেটিয়া। সবাই ধরে নিয়েছিলেন যে এতে তারেক রহমানের কেবল জিতবেনই না, বরং বিশাল ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দেবেন। কিন্তু সোচ্চারের জরিপ বলছে সম্পূর্ণ ভিন্ন কথা, যা তারেক রহমানের জন্য রীতিমতো রেড অ্যালার্ট বা বিপদ সংকেত। এই ভিআইপি আসনে তারেক রহমান পেয়েছে 35% মানুষের সমর্থন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালিদুজ্জামান পেয়েছেন 32%। ব্যবধান মাত্র 3%। রাজনীতির মাঠে 3% ভোটকে বলা হয় সুইং জোন, অর্থাৎ যে কোনো মুহূর্তে এই সামান্য ভোট এদিক সেদিক হলেই ঘটে যেতে পারে ইতিহাসের সবচেয়ে বড় অঘটন। কেন তারেক রহমানের মতো হেভিওয়েট নেতা তার নিজেদের দুর্গেই এত বড় নড়বড়ে অবস্থায় রয়েছেন? এর পেছনে উঠে এসেছে কয়েকটি সুনির্দিষ্ট কারণ। প্রথমত, খালিদুজ্জামানের ক্লিন ইমেজ ভোটারদের মুগ্ধ করেছেন। দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে খালিদুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে নোংরা অপপ্রচার চালানো হয়েছে এবং ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে তা হিতে বিপরীত হয়েছে। ভোটাররা এই নোংরামিকে ভালোভাবে নেয়নি, বরং তারা ভিকটিমের প্রতি সহানুভূতিশীল হয়ে খালিদুজ্জামানের দিকে ঝুঁকছেন। তৃতীয়ত, তারেক রহমানের সাম্প্রতিক কিছু রাজনৈতিক মন্তব্য, যেমন শেখ হাসিনার পরিবারকে রাজনীতিতে পুনর্বাসন করার ইঙ্গিত, যশোরে চিনিকল চালু করা কিংবা চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করার বিষয়গুলো ভোটারদের মনে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েকদিনে যদি বিএনপি বা তারেক রহমান আরও কোনো ভুল সিদ্ধান্ত নেন বা বেফাঁস মন্তব্য করেন, তবেই 3% ব্যবধান ঘুচে গিয়ে খালিদুজ্জামানের বিজয়ের হাসি হাসলে অবাক হওয়ার কিছুই থাকবে না। নারীদের নিয়ে খালিদুজ্জামানের বিশাল মিছিল প্রমাণ করে দিয়েছে যে তিনি তারেক রহমানকে টেক্কা দিতে পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে ঢাকা 15 আসনের কোনো নাটকীয়তা নেই, আছে কেবল এক পাক্ষিক আধিপত্য। মিরপুর এলাকাটি এখন জামায়াতের জন্য সেফ জোন বা নিরাপদ দুর্গে পরিণত হয়েছে। এখানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান 39% জনসমর্থন নিয়ে একটি বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার বিপরীতে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন অবস্থান করছেন 35% ঘরে। নির্বাচনের মাত্র 5 দিন আগে 9% এই বিশাল ব্যবধান কভার করা বিএনপির পক্ষে গাণিতিকভাবে অসম্ভব। ডক্টর শফিকুর রহমানের ব্যক্তিগত স্বচ্ছ ইমেজ এবং জামাতের সুশৃঙ্খল প্রচারণা এখন মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সকালে 10,000-এরও বেশি নারী স্বতঃস্ফূর্ত মিছিল প্রমাণ করে দিয়েছে মিরপুরের মাটি এখন ডক্টর শফিকুর রহমানের দখলে। তবে নির্বাচনের উত্তাপের আসল বারুদ জমা হয়েছে ঢাকা 13 আসনে। এখানে লড়াইটা হচ্ছে নেক টু নেক, অর্থাৎ হাড্ডাহাড্ডি। বিএনপির সমর্থিত প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন 37% সমর্থন, আর জামাতের সমর্থিত খেলাফত মজলিসের মামুনুল হক পেয়েছেন 34%। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে মামুনুল হক পিছিয়ে রয়েছেন, কিন্তু এখানে রয়েছে জরিপের এক বড় সীমাবদ্ধতা বা লুপহোল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই জরিপে মামুনুল হককে পিছিয়ে দেখা গেলেও ভোটের দিন তিনি জাদুকরীভাবেই জিতে যেতে পারেন। এর কারণ হলো কনজারভেটিভ বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ভোটারদের মনস্তত্ত্ব। এই শ্রেণীর ভোটাররা সাধারণত জরিপকারীদের সামনে মুখ খুলতে চান না। তারা কিছুটা ইন্ট্রোভার্ট স্বভাবের থাকতে চান এবং র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে তাদের উপস্থিতি কম পাওয়া যায়। কিন্তু ভোটের দিন এই সাইলেন্ট ভোটাররা নীরবে ব্যালট পেপারে ঝড় তোলেন। তাই মামুনুল হকের 34% ভোটকে বাস্তবে 40% বা তার চেয়ে
চেয়েও বেশি ধরে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। মাত্র 2.5 থেকে 3% এই গ্যাপ আসলে কোনো গ্যাপই নয়, বরং এটি একটি গুপ্ত আগ্নেয়গিরির মতো, যা ভোটের দিন বিস্ফোরিত হতে পারে। তারুণের জ্বরে ভাসছে ঢাকা 11 আসন। এখানে জামাতের সমর্থিত নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম 41% ভোট নিয়ে পরিষ্কারভাবেই ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার বিপরীতে বিএনপির এম কায়ুম 37% ভোট নিয়ে ধুঁকছেন। নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের একজন আইকন, তরুণ প্রজন্মের কাছে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী। অন্যদিকে এ কায়ুমের মতো পুরনো দিনের নেতারা নতুন প্রজন্মের কাছে তাদের আবেদন হারিয়েছেন। এই আসনে তরুণ ভোটাররাই হতে চলেছেন গেম চেঞ্জার, এবং তাদের রায় স্পষ্টভাবে নাহিদ ইসলামের দিকেই। এখন প্রশ্ন হতে পারে, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম তো দেখা যায় বিএনপি অনেকে গিয়ে, তাহলে সোচ্চারের জরিপ এমন কেন? এখানে রয়েছে ভয়ঙ্কর ফাঁকি। সোচ্চার তাদের জরিপে মানুষের কাছে দুটি ভিন্ন প্রশ্ন রেখেছিল। প্রথম প্রশ্ন ছিল আমি কাকে ভোট দেব, এবং দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার কি মনে হয় কে জিতবে। মজার ব্যাপার হলো, কে জিতবে এই প্রশ্নের উত্তরে মানুষ বিএনপিকে এগিয়ে রেখেছে, কারণ অতীতে বিএনপি বড় দল ছিল এবং মানুষের মনে সেই ধারণাটি গেঁথে রয়েছে। বিএনপির পেজগুলো সুকৌশলে এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটি প্রচার করছে, কিন্তু যখনই মানুষকে জিজ্ঞেস করা হচ্ছে তারা কাকে ভোট দেবে, তখন তারা জামায়াত বা তাদের জোট সঙ্গীদের বেছে নিচ্ছেন। মানুষের পারসেপশন বা ধারণা আর আসল ভোটের সিদ্ধান্ত এক জিনিস নয়। ঢাকা 17 আসনে তারেক রহমানের এই নাজুক অবস্থার জন্য তিনি নিজেই অনেকাংশে দায়ী। হাসিনাকে পুনর্বাসনের ইঙ্গিত, প্রতিপক্ষের বিরুদ্ধে নোংরা ভিডিও লিঙ্ক করা, মাতৃত্বকালীন ছুটি বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অজ্ঞাতসূচক বক্তব্য ভোটাররা মেনে নিতে পারেনি। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যখন কারো বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, তখন সাধারণ মানুষ এই ভিকটিমদের প্রতি সহানুভূতিশীল হয়। এটাই প্রকৃত নিয়ম। সোচ্চারের ডাটা সায়েন্স আবেগ বোঝে না, তারা বোঝে শুধু সংখ্যা। তাই আজকের এই রেজাল্টকে উড়িয়ে দেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। ঢাকা 15 এবং ঢাকা 11 আসনে ডক্টর শফিক এবং নাহিদ ইসলামের অনেকটাই নিরাপদ অবস্থান থাকলেও ঢাকা 13তে মামুনুল হক নীরব ভোটের জেতার দিকেই যেতে পারেন। ঢাকা 17তে তারেক রহমানের সুতো ঝুলছে। মাত্র 3% সুইং ভোট যদি এদিক সেদিক হয়, তবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনটি ঘটতে যাচ্ছে। পরিসংখ্যান আর জরিপের খটমটে হিসেবের বাইরে সাধারণ মানুষের হৃদয়ের কথাও ভাবা প্রয়োজন। মাঠ পর্যায়ে চিত্র বদলেছে। সাধারণ মানুষ এখন একটাই বিকল্প দেখছে। মানুষ বুঝতে শুরু করেছে বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে জনগণ জিতবে না, বরং তারা গোহার হারবে। জুলাই বিপ্লব করে হাজারো রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, বিএনপি ক্ষমতায় এলে তা আবার সেই পুরনো অন্ধকারে হারিয়ে যাবে। আবার শুরু হবে সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দখলদারিত্বের রাজত্ব। মানুষ এখন আর আওয়ামী লীগ বা বিএনপির মতো দুই দলের বৃত্তে ঘুরপাক খেতে চায় না। তারা চায় একটি স্বাধীন ও স্বতন্ত্র তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান। আর এই মুহূর্তে সেই শক্তি হিসেবে জামায়াতের কোনো বিকল্পই নেই। বিএনপিকে ভোট দেওয়া মানে পুরনো বোতলে নতুন মদ পান করা, কিন্তু জামায়াতকে ভোট দেওয়া মানে একটি নতুন সিস্টেমকে সুযোগ দেওয়া, যেখানে অন্তত জবাবদিহিতা থাকে। নিজের বিবেককে প্রশ্ন করা যাক, বিএনপি ইজ নট ইয়োর অপশন রাইট নাও। কারণ বিএনপির একজন সামান্য ওয়ার্ড বা ইউনিয়ন লেভেলের নেতারাই আপনার জীবনকে জাহান্নাম করে ফেলার জন্যই যথেষ্ট। হাসিনার আমলে যেমন লীগ নেতারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, বিএনপির নেতারা এখনই তার মহড়া দিচ্ছে। একটি সাধারণ ফেসবুক স্ট্যাটাসের জন্য আপনাকে আপনার মহল্লার বখাটে ছেলেদের হাতে বেদম মার খেতে হতে পারে। যদি বিএনপি ক্ষমতায় আসে, ফুটপান্ডা বা হেলমেট বাহিনী কি আবার রেডি হচ্ছে? লক্ষণ কিন্তু তাই বলছে। বিএনপির ক্যাডাররা এখনই বেপরোয়া হয়ে উঠেছে। মানুষ শান্তিতে বাজার করতে চায়, নিরাপদে বাড়ি ফিরতে চায়। বিএনপি সেই নিরাপত্তা দিতে পারবে না, কারণ তাদের রাজনৈতিক ডিএনএতে ভায়োলেন্স বা সহিংসতা মিশে গেছে। প্রশ্ন হলো, কার পুলিশ বেশি ব্রুটাল বা সহিংস হবে? তারেক রহমানের পুলিশ নাকি ডাক্তার শফিকুর রহমানের পুলিশ? তারেক রহমান যখন কথা বলেন, তখন তার চোখ মুখে প্রতিশোধের আগুন দেখা যায়, হিংসা আর বিদ্বেষ ফুটে ওঠে। তার কর্মীরা যখন মাঠে নামে, তখন তারা প্রতিপক্ষকে পিছিয়ে মারে। অন্যদিকে ডক্টর শফিকুর রহমান যখন কথা বলেন, তখন তিনি ক্ষমা এবং সংশোধনী বাণীতেই শোনান। তিনি বিদ্বেষ ছড়ান না, হিংসা ছড়ান না। জুলাই বিপ্লবের স্পিরিট যদি বাঁচাতে হয়, তবে বিএনপিকে ক্ষমতায় আসা ঠেকানো ছাড়া এই মুহূর্তে আর কোনো গতি নেই। বিএনপিকে ভোট দেওয়া মানে হলো আগামী 5 বছরের জন্য নিজেকে জিম্মি করে রাখা, নিজেকে আবারও পরাধীনতার শেকলে বন্দী করা। কিন্তু জামায়াতকে ভোট দেওয়া মানে একটি নতুন সম্ভাবনার সুযোগ দেওয়া। মানুষ এখন আর রিস্ক নিতে চায় না, তারা চায় নিরেট নিরাপত্তা। আগামী 12 ফেব্রুয়ারি যখন ভোট কেন্দ্রে যাওয়া হবে, ব্যালট পেপারের দিকে তাকিয়ে ঠান্ডা মাথায় ভাবতে হবে, ফুটপান্ডার সে অরাজকতা চান, হেলমেট বাহিনীর সন্ত্রাস চান, মহল্লার মাস্তানি চান, নাকি শান্তি চান? যদি উত্তর শান্তি হয়, তবে দাঁড়িপাল্লা ছাড়া আর কোনো অপশন নেই।